এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব আইএলটিএস এর রিডিং সেকশন এর বেসিক কনসেপ্ট। আইএলটিএস এর রিডিং নিয়ে অনেকের মনেই অনেক ধরনের সমস্যা থাকে, ভয় থাকে, প্রশ্ন থাকে। এই সমস্যা, ভয়, প্রশ্নগুলো সমাধানের জন্যই মূলত আজকের এই সেকশনের অবতারণা। যে এই সেকশন থেকে, আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে রিডিং এ আসলে কোন বিষয়গুলো আমাদের উত্তর করতে হবে, কিভাবে উত্তর করতে হবে সেটারও খানিকটা ধারণা পাবেন। তবে কি উত্তর করতে হবে এবং কোন বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে একেবারে রিডিং এর শুরুর দিকে, সেটা মূলত আমাদের আজকের উদ্দেশ্য। সো আমার পরিচয়টা একটু দিয়ে নিই। আমি মোহাম্মদ রুকনুজ্জামান রয়েল। আমি আইএলটিএস এর একজন সিনিয়র ট্রেনার। আমার বিস্তারিত আমার ওয়েবসাইটে পাবেন। আমার ওয়েবসাইট হয়তো অনেকেই দেখে থাকবেন, চেক করে দেখতে পারেন। আর আজকের এই বেসিক আইডিয়াতে আমরা যে বিষয়গুলো মেইনলি ফোকাস করব সেটা হচ্ছে টেস্ট প্যাটার্ন, টেস্ট কন্টেন্ট, কোশ্চেন টাইপ, অ্যানসারিং স্টাইল এবং কিছু মিসেলেনিয়াস ফিচার। একসাথে রিডিং এ আমাদের কি কি করা উচিত অথবা কি কি করা উচিত না, ডুজ এন্ড ডন্টস। সো চলেন শুরু করি। প্রথমে আমরা দেখে নেই আমাদের টেস্ট প্যাটার্নটা কিরকম থাকে। রিডিং এ সাধারণত বিভিন্ন ধরনের যে প্রশ্নগুলো থাকে, মোট কোশ্চেন থাকে যেগুলো, সেগুলো সাধারণত দুটো ক্যাটাগরিতে থাকে। আইএলটিএস এর রিডিং পরীক্ষা সাধারণত দুটো ক্যাটাগরিতে ভাগ করা থাকে। একটা হচ্ছে একাডেমিক মডিউল, অন্যটা জেনারেল ট্রেনিং মডিউল। একাডেমিক এবং জেনারেল ট্রেনিং মডিউল নিয়ে আলোচনা আমার ইন্ট্রোডাক্টরি স্লাইডে কিছুটা করা আছে। এখানে সংক্ষেপে একটু জানিয়ে রাখি, যারা শিক্ষাগত ক্ষেত্রে আইএলটিএস দেওয়ার সিদ্ধান্ত নেন, অর্থাৎ সিটি অ্যাডমিশন বা এই ধরনের বিষয়গুলো, তাদের সাধারণত একাডেমিকটা প্রয়োজন হয় এবং জেনারেল ট্রেনিংটা প্রয়োজন হয় সাধারণত যারা ইমিগ্রেশনের জন্য লক্ষ্যমাত্রা নিয়ে বসে আছে, তাদের প্রয়োজন হয় জেনারেল ট্রেনিং মডিউলটা। তবে উভয় টেস্ট টেকারই রিডিং সেকশনে, রিডিং মডিউলে ৩টা সেকশন থেকে ৪০টা প্রশ্নের উত্তর দিতে হবে এবং মোট সময় থাকবে এখানে ৬০ মিনিট। সেই হিসেবে প্রতিটা সেকশনে কমপক্ষে ১২টা থেকে সর্বোচ্চ ১৪টা করে কোশ্চেন থাকে এবং প্রতিটা সেকশনের জন্য সময় বরাদ্দ থাকে মোটামুটি ২০ মিনিট। তবে এই সময় বরাদ্দটা কখনোই স্ট্রিক্ট না, এটা আপনার জন্য ফ্লেক্সিবল। সাজেশন দেওয়া থাকে যে প্রতি সেকশনের জন্য ২০ মিনিট সময় ব্যয় করেন, তবে আপনি যে কোনো সেকশনের জন্য যে কোনো পরিমাণ সময় গ্রহণ করতে পারেন। চলেন দেখি একাডেমিক রিডিং টেস্টে কি বিষয়গুলো থাকে। একাডেমিক রিডিং টেস্টে প্রত্যেকটা সেকশনে সাধারণত ১০০০ থেকে ২০০০ শব্দের একটা বড় টেক্সট থাকে, একটা বড় প্যাসেজ থাকে এবং প্রথম দুটো প্যাসেজে ১৩টা করে কোশ্চেন অ্যান্সার করতে হয়। তৃতীয় সেকশনে সাধারণত ১৪টা কোশ্চেন অ্যান্সার করতে হয়, অর্থাৎ ১৩, ১৩, ১৪ মোট ৪০টা কোশ্চেন আপনাকে অ্যান্সার করতে হবে। একাডেমিক সেকশনে একাডেমিক রিডিং টেস্টের যে প্যাসেজগুলো, ১০০০ থেকে ২০০০ ওয়ার্ডের যে প্যাসেজগুলো নেওয়া হয়, সেগুলো সাধারণত বিভিন্ন রিসার্চ অ্যানালাইসিস বা এডুকেশনাল অ্যাসপেক্টের উপর হয়ে থাকে। এই রিসার্চ অ্যানালাইসিস বা এডুকেশনাল অ্যাসপেক্টের উপর যেই তথ্যগুলো এখানে থাকে, সেই তথ্যগুলো থেকে আপনাকে প্রশ্নের উত্তর করতে হবে এবং মোট ৩টা সেকশনে ৪০টা কোশ্চেন। একাডেমিক স্ট্যান্ডার্ডটা সিদ্ধান্ত নেওয়ার এখানে রাখা হয় সাধারণত এবং এই সোর্সগুলো, যে প্যাসেজগুলো নেওয়া হয়, সেই সোর্সগুলো সাধারণত বিভিন্ন বই, ম্যাগাজিন, জার্নাল অথবা নিউজ পেপার থেকে নেওয়া হয়ে থাকে। একই রকম ভাবে জিটির যে টেস্টগুলো থাকে, জিটির টেস্টে মোট ৩টা সেকশনে মোটামুটি ৫টা টেক্সট থাকে। এর মধ্যে প্রথম ২টা সেকশনে দুটো ছোট ছোট টেক্সট থাকে এবং তৃতীয় সেকশনের টেস্টটা থাকে হচ্ছে একাডেমিক সেকশনের মতো বড়। প্রথম দুটো সেকশনের প্রতিটা সেকশনে ১৪টা করে কোশ্চেন থাকে, যেখানে দুটো টেক্সটের জন্য, ছোট ছোট দুটো টেক্সট থাকে, দুটো টেক্সটের জন্য ৭টা করে টেক্সট কোশ্চেন প্রতিটা টেক্সটের জন্য থাকে এবং মোট হচ্ছে ১৪টা কোশ্চেন থাকে এবং থার্ড সেকশনে থাকে হচ্ছে অবশিষ্ট ১২টা কোশ্চেন। এর কনটেক্সট গুলো যেগুলো থাকে, অর্থাৎ জেনারেল ট্রেনিং এর যে কোশ্চেন গুলো, যে প্যাসেজ গুলো থেকে থাকে, সেই প্যাসেজ গুলোর কনটেক্সটটা সাধারণত হয় সোশ্যাল অথবা আমাদের ডেইলি লাইফ অ্যাসপেক্ট থেকে। প্রথম দুটো সেকশনে, অর্থাৎ প্রথম যে ১৪টা কোশ্চেন করে প্রতিটা সেকশনে থাকে, সেখানকার যে ছোট ছোট টেক্সট গুলো থাকে, সেগুলো সাধারণত বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট, নোটিশ, লিফলেট, ইনস্ট্রাকশন ম্যানুয়াল এগুলো থেকে নেওয়া হয়ে থাকে। দ্বিতীয় টেক্সট তৃতীয় অংশে, অর্থাৎ সেকশন 3 তে যে টেক্সট গুলো থাকে, সেই টেক্সট গুলো সাধারণত
একাডেমিক টেক্সটের মতো বিভিন্ন ধরনের বুকস, ম্যাগাজিন, জার্নাল আর নিউজ পেপার থেকে নেওয়া থাকে। তবে একাডেমিকের মতো এই জিটির টেক্সট গুলো সাধারণত অত বেশি একাডেমিক পারপাস ওরিয়েন্টেড হয় না, বরং একটু কিছুটা সোশ্যাল অ্যাসপেক্ট রিলেটেড হয়ে থাকে। এবার দেখে নিই মার্কিং প্রসিডিউরটা কিরকম হয়, অর্থাৎ রিডিং এর মার্কিংটা কিরকম হয়ে থাকে। এখানে যে 40টা কোশ্চেন থাকে, সেই 40টা কোশ্চেনের প্রত্যেকটার জন্য 1 মার্ক করে দেওয়া বরাদ্দ করা থাকে, অর্থাৎ 40টা প্রশ্নের জন্য মোট 40 মার্ক। এবং এই মার্কিং গুলো করা হয় একজন সার্টিফাইড মার্কারের মাধ্যমেই, যারা প্রত্যেকটা অ্যান্সার শিট চেক করে থাকেন। এবং আইএলটিএস অফিসিয়াল ওয়েবসাইটের মতামত অনুযায়ী এখানে যে ইনফরমেশন গুলো আছে এগুলো হচ্ছে তাদের মার্কিং স্টাইলে বলা আছে। এবং এই 40টা কোশ্চেনের ভিতরে আপনি কতটা প্রশ্নের উত্তর করতেছেন সেটার উপর ভিত্তি করে একটা সুনির্দিষ্ট লগ বুক, সুনির্দিষ্ট চার্ট তাদের হাতে থাকে, যে কনভারসেশন টেবিল তাদের হাতে থাকে, যে আপনি কত পেলে আপনার ব্যান্ড স্কোর কত হবে, কতটা প্রশ্নের উত্তর কারেক্ট করলে ব্যান্ড স্কোর কারেক্ট হবে। এবং এই টেবিলটা সামান্য কিছুটা ভ্যারি করতে পারে বেসড অন দ্য টেস্ট ইউ আর অ্যাটেন্ডিং। অর্থাৎ ব্রিটিশ কাউন্সিল বা আইডিপি বা ক্যামব্রিজ ইউনিভার্সিটি যারা টেস্টটাকে হোল্ড করে, তারা যেহেতু টেস্টটাকে প্রিপেয়ার করে, তারা প্রত্যেকটা টেস্টের জন্য একটা সুনির্দিষ্ট কনভারসেশন টেবিল দিয়ে দেয়। যদিও স্ট্যান্ডার্ড একটা কনভারসেশন টেবিল আমরা এখানে দেখাবো, তবে সেটা নিয়ে এত বেশি ভয় পাওয়ার কোনো কিছু নেই। কারণ এই কনভারসেশন টেবিলটা তাদের পরীক্ষা যে কোশ্চেন ধরনগুলো থাকে সেটার উপর ভিত্তি করে কিছুটা, সামান্য কিছুটা পরিবর্তন করতে পারে তারা। এটা তাদের জন্য ফ্লেক্সিবিলিটি রয়ে গেছে। সো এটার সুনির্দিষ্ট টেবিল কিছু নাই, তবে স্ট্যান্ডার্ড একটা টেবিল আমাদের আছে। স্ট্যান্ডার্ড টেবিলটা অনেকটা এরকম, যেখানে আপনি একাডেমিকে কতগুলো প্রশ্নের উত্তর কারেক্ট করলে, যেখানে 10 থেকে 12টা কোশ্চেনের উত্তর কারেক্ট করলে আপনার ব্যান্ড স্কোর আসবে 4, এবং 39 থেকে 40টা কোশ্চেনের উত্তর কারেক্ট করলে ব্যান্ড স্কোর আসবে 9। মাঝখানে স্ল্যাবটা এখানে বলে দেওয়া আছে, মোটামুটি 23 থেকে 26টা কোশ্চেনের উত্তর করলে 6, 30 থেকে 32টা কোশ্চেনের উত্তর সঠিকভাবে করতে পারলে আপনার অ্যান্সার স্কোর আসবে 7। আর 8 এর জন্য আপনার 40টার ভিতরে 35 থেকে 36টা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে হবে। জেনারেল ট্রেনিং এর ক্ষেত্রে এই বিষয়টা আরেকটুখানি টাফ, কারণ এখানে টেক্সট গুলো একটু খেয়াল করেছেন, যদি প্রথমে খেয়াল করে থাকেন যে অ্যাডভার্টাইজমেন্ট, নোটিশ, লিফলেট এই ধরনের টেক্সট এখানে থাকে, সেটার প্রেক্ষিতে টেক্সট গুলো সাধারণত একটু সহজ হয়, একটু ছোট হয়, যার কারণে জেনারেল ট্রেনিং এর স্কোরটা একটুখানি টাফ হয়ে থাকে, যেখানে 4 স্কোরের জন্য আপনাকে 15 থেকে 18টা কারেক্ট করতে হবে, যেখানে একাডেমিকে ছিল 10 থেকে 12টা। অন্যদিকে 6 পাওয়ার জন্য জেনারেল ট্রেনিং এ আপনাকে কারেক্ট করতে হবে 30 থেকে 31টা, যেই 30 থেকে 31টা কারেক্ট করলে আপনি একাডেমিকে 7 স্কোর অ্যাচিভ করতে পারেন। উল্টো দিকে 8 স্কোরের জন্য আপনার 36 থেকে 38, 37 থেকে 38টা অ্যান্সার কারেক্ট করতে হবে জেনারেল ট্রেনিং, অথচ একাডেমিকে এই কারেক্টনেসের সংখ্যাটা হচ্ছে 35 থেকে 36। সো এটা একটা কম্পারেটিভ টেবিল, যেখানে আপনি বুঝতে পারবেন যে টেক্সট কন্টেন্ট কিছুটা ইজি মনে হলো, জেনারেল ট্রেনিং এর রিডিং এর কন্টেন্ট কিছুটা ইজি মনে হলো, মার্কিং এর ক্ষেত্রে জেনারেল ট্রেনিং এর মার্কিং লেভেলটা একটু হাই, যার কারণে তো মোটামুটি একই ধরনের স্কোর দেয়। অর্থাৎ আপনি যদি জেনারেল ট্রেনিং এ স্কোর ভালো তুলতে চান, তাহলে আপনাকে যে পরিমাণ রিডিং কনসেপ্ট থাকতে হবে সেই একই পরিমাণ রিডিং কনসেপ্ট আপনাকে থাকতে হবে। এবার একটু দেখে থাকি যে এখানে কি রকম কোশ্চেন টাইপ, কতগুলো কোশ্চেন টাইপ এখানে থাকে। ielts.org অর্থাৎ আইএলটিএস এর অফিসিয়াল ওয়েবসাইট এর প্রদত্ত তথ্য অনুযায়ী রিডিং এর 11 ধরনের কোশ্চেন থাকে। এর মধ্যে প্রথম ক্যাটাগরিটা তারা বলেছে মাল্টিপল চয়েস কোশ্চেন, এরপরে ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন, ম্যাচিং ইনফরমেশন, ম্যাচিং হেডিং, ম্যাচিং ফিচার্স, ম্যাচিং সেন্টেন্স এন্ডিং, এর পাশাপাশি আছে সেন্টেন্স কমপ্লিশন, দেন সামারি, নোট, টেবিল, ফ্লোচার্ট কমপ্লিশন, ডায়াগ্রাম লেবেলিং এবং শর্ট অ্যান্সার। তবে আইএলটিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে যে 11টা ধরন দেওয়া আছে, এই 11টা ধরনকে অনেকেই একটু বিভিন্নভাবে ভাগ করে তারা নিজের মতো করে সাজিয়ে নিয়ে এই কোশ্চেন প্যাটার্নটাকে আরো বেশি বা কম অনেকে ঘোষণা করেন। যেমন অনেকেই ট্রু ফলস নট গিভেন এবং ইয়েস নট গিভেন কে একই ক্যাটাগরির প্রশ্ন বলে উল্লেখ করেন। আবার সামারি কমপ্লিশন, নোট কমপ্লিশন, টেবিল কমপ্লিশন বা ফ্লোচার্ট কমপ্লিশন এগুলোকে আবার অনেকে একটু ভিন্নভাবে উপস্থাপন করেন। সো
অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী যে 11টা ধরনের এখানে উল্লেখ আছে, সেই 11টা ধরন তারা কিভাবে এবং কেন আলাদা করছে এবং এগুলোর উত্তরগুলো সাধারণত কিভাবে দেয়া যেতে পারে তার একটা রাফ আইডিয়া এখানে আমি দেওয়ার চেষ্টা করব। প্রথমে চলেন দেখে আসি মাল্টিপল চয়েস কোশ্চেন এখানে কি থাকে। মাল্টিপল চয়েস কোশ্চেনে সাধারণত একটা রেগুলার কোশ্চেনের বিপরীতে 4টা অপশন দেওয়া থাকে, যেটাকে আমরা ছোটবেলা থেকে এমসিকিউ করতে আসছি সেই স্টাইল। একটা রেগুলার কোশ্চেনের বিপরীতে 4টা অপশন দেওয়া থাকে এবং এই 4টা অপশন থেকে যেকোনো একটা আপনাকে সিলেক্ট করতে হয়। সেটা শর্ট অ্যান্সার কোশ্চেন আকারেও আসতে পারে কিংবা ফিল ইন দ্য কমপ্লিটিং দ্য সেন্টেন্স হিসেবেও কোশ্চেনটা আসতে পারে। যারা একটু বই নিয়ে ঘাটাঘাটি করবেন তারা টের পাবেন যে একটা সেন্টেন্স দেওয়া থাকে, সেটা হয় সেন্টেন্স হাফস অথবা একটা কোশ্চেন মার্ক, তারপরে 4টা অপশন দেওয়া থাকে, 4টা অপশন থেকে একটা অপশন সিলেক্ট করতে হয়। আবার আরেকটা ক্যাটাগরি মাল্টিপল চয়েস আছে যেখানে আপনাকে 5টা বা 7টা অপশন দেওয়া থাকে এবং 5টা বা 7টা অপশন দেওয়া থাকে, সেখানে বলা থাকে হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট ইস্যুর বিপরীতে, কোনো একটা নির্দিষ্ট লক্ষ্যের বিপরীতে আপনাকে 2টো অথবা 3টা অল্টারনেটিভ সিলেক্ট করতে বলা হয় যে which two are characteristics of XYZ from the following list. সো 5টা বা 7টা থেকে আপনাকে 2টো বা 3টা সিলেক্ট করতে বলা হয়। এমসিকিউ ক্যাটাগরির কোশ্চেন গুলো সাধারণত প্যাসেজের সিকোয়েন্স অনুযায়ী সাধারণত হয়ে থাকে। যদি সেটা ক্যাটাগরি 1 হয়, অর্থাৎ আমাদের রেগুলার যে এমসিকিউ স্টাইল, সেই রেগুলার এমসিকিউ স্টাইলটা সাধারণত প্যাসেজের সিকোয়েন্স অনুযায়ী হয়ে থাকে। বাট সেকেন্ডারি যে ক্যাটাগরি 2 যেটা আছে, যেখানে 5টা বা 7টা অপশন থেকে আপনাকে 2টো বা 3টা অপশন সিলেক্ট করতে হয়, সেটা সাধারণত প্যাসেজের একটা নির্দিষ্ট অংশ, যেই তথ্যগুলো সাধারণত প্যাসেজের 1টা থেকে 3টা প্যারাগ্রাফের মধ্যে তথ্যগুলো থাকে। বেশিরভাগ ক্ষেত্রে তথ্যটা সিকোয়েন্স অনুযায়ী থাকে না এবং আপনাকে অ্যান্সার সেটি শুধুমাত্র কারেক্ট লেটারটাই লিখতে হবে। লেটারের আওতায় যে অপশনটা লেখা আছে সেটা আপনার অ্যান্সার শিটে লিখতে হবে না। এই বিষয়টা একটু লক্ষ্য রাখতে হয়, কারণ হচ্ছে আইএলটিএস এর ইনস্ট্রাকশন, অর্থাৎ কোশ্চেনে কি ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে সেই ইনস্ট্রাকশনটা জরুরি। এমসিকিউ এর ইনস্ট্রাকশন হচ্ছে আপনাকে অবশ্যই লেটারটা লিখে দিতে হবে। সো এই হচ্ছে মোটামুটি এমসিকিউ সম্পর্কে একটা প্রাথমিক ধারণা। এরপর আমরা দেখতেছি ট্রু ফলস নট গিভেন ক্যাটাগরির কোশ্চেনটা সাধারণত কিভাবে তারা দিয়ে থাকে, কেন দিয়ে থাকে এবং সেটার অ্যান্সারটা কিভাবে করতে হয়। ট্রু ফলস নট গিভেনে সাধারণত বেশ কিছু স্টেটমেন্ট দেয়া থাকে এবং যার বিপরীতে বলা থাকে যে ডু দ্য ফলোইং স্টেটমেন্টস এগ্রি উইথ দ্য ইনফরমেশন দ্য টেক্সট, অর্থাৎ প্যাসেজে ইনফরমেশন যেটা দেওয়া আছে সেটার সাথে নিচের তথ্যগুলো এগ্রি করে কিনা। এরপরে আপনাকে ট্রু ফলস এবং নট গিভেন আলাদা করে ফাইন্ড আউট করতে হয় এবং অ্যান্সার শিটে হয় প্রশ্নটার জন্য ট্রু অথবা ফলস অথবা নট গিভেন কথাগুলো লিখতে হয়। খেয়াল করবেন এখানে কিন্তু আপনাকে নট গিভেন কথাটা লিখতে বলা হয়েছে, এনজি কিন্তু লিখতে বলা হয়নি বা টি বা এফ লিখতে বলা হয়নি। তো এই শর্ট ফর্ম গুলো একটু অ্যাভয়েড করে যাবেন, যে টি এফ এনজি না লিখে একটু ফুল ফর্মে ট্রু ফলস এবং নট গিভেন এই কথাগুলো লিখবেন, কারণ ইনস্ট্রাকশন আপনাকে ট্রু ফলস এবং নট গিভেন লিখতে বলেছেন। এখানে সবচেয়ে বেশি ঝামেলা যেটা হয় সেটা হচ্ছে ফলস এবং নট গিভেন এর মধ্যে পার্থক্য করাটা এখানে ঝামেলা হয়। আমার ওয়েবসাইট যারা করেন, যারা দেখে থাকেন কিংবা যারা দেখেন নাই তারাও দেখতে পারেন, আমার ওয়েবসাইটে এই ফলস এবং নট গিভেন এর ভিতরে কিভাবে অ্যান্সার করা সম্ভব এটা নিয়ে ছোটখাটো একটা টেকনিক দেয়া আছে, ওটা দেখে নেবেন। তবে এখানে আইএলটিএস এর অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এখানে যা তথ্য দেওয়া আছে সেটা অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ফলস বলতে বোঝায় যে তথ্যটা প্যাসেজে যা তথ্য দেওয়া আছে সেটার অপোজিট হবে। আর নট গিভেন বলতে বলা হবে যে এইটা কখনোই কনফার্ম করা সম্ভব না যে প্যাসেজে এই সংক্রান্ত তথ্য পজিটিভ অথবা নেগেটিভ ওয়েতে দেয়া আছে কিনা, অর্থাৎ তথ্যটা প্যাসেজে কনফার্ম করা আছে কিনা অথবা প্যাসেজে কন্ট্রাডিক্ট করা আছে কিনা। যদি প্যাসেজে কনফার্ম করা না থাকে কিংবা কন্ট্রাডিক্ট করা না থাকে তাহলেই সেটা নট গিভেন হিসেবে আসে। আর ফলস অবশ্যই সেটা প্যাসেজের যা তথ্য আছে সেটা অপোজিট হবে। ট্রু ফলস নট গিভেন ক্যাটাগরির কোশ্চেনটা সাধারণত প্যাসেজে যা দেয়া আছে সেই অনুযায়ী আপনাকে অ্যান্সার করতে হবে। প্যাসেজে দেয়া তথ্য থেকে আপনাকে ক্যালকুলেশন করে নিতে হবে, কিন্তু কোনো আউটসাইড নলেজ এখানে আপনার এড করা যাবে না। যা তথ্য প্যাসেজে দেয়া আছে, প্যাসেজের তথ্যকে ক্যালকুলেশন করে, আমি আবার বলতেছি, প্যাসেজের তথ্যকে প্যাসেজের মতো করে ক্যালকুলেশন করে আপনি যা অ্যান্সার পাবেন সেটাই হচ্ছে প্রকৃত অ্যান্সার। এর সঙ্গে বাইরে থেকে যোগ করা তথ্য আপনার অ্যাড করা যাবে না। ঠিক একইভাবে যদি আমরা দেখি ইয়েস না নট গিভেন এর অবস্থা, তাহলে মোটামুটি কন্ডিশনটা একই। তবে এখানকার কোশ্চেনটা সাধারণত বলা থাকে ডু দ্য ফলোইং স্টেটমেন্টস
agree with the views or claims of the writer. এখানে একইভাবে ট্রু ফলস নট গিভেন এর পরিবর্তে ইয়েস নো এবং নট গিভেন লিখতে হয় এবং নো বলতে বোঝায় যে আপনার যে তথ্যটা কোশ্চেনে দেয়া আছে সেটা রাইটারের ভিউ এর সাথে কোন সম্পূর্ণরূপে ডিসএগ্রি করে। রাইটারের ভিউ এর সাথে যদি ডিসএগ্রি করে কিংবা রাইটারের ভিউ এর যদি অপোজিট হয় তাহলে সাধারণত নো হবে এবং নট গিভেন অর্থ হচ্ছে রাইটারের এই ভিউটা কোনোভাবে সম্ভব না, সেক্ষেত্রে সাধারণত নট গিভেনটা হবে। ইয়েস টু নট গিভেন এর ক্ষেত্রেও একইভাবে আপনি প্যাসেজের তথ্য থেকে ইনফরমেশন গুলো দিবেন যেখানে আপনার বাইরের কোনো তথ্য আসবে না। এবং ইয়েস টু নট গিভেন, ট্রু ফলস নট গিভেন উভয় ধরনের কোশ্চেন সম্পূর্ণরূপে প্যাসেজের সিকোয়েন্স মেইনটেইন করে। এর কারণ অনেকটা বলতে পারেন যে নট গিভেন যে অ্যান্সারটা সেই অ্যান্সারটাকে কনফার্ম করার জন্য, অর্থাৎ আপনি যদি ফর এক্সাম্পল কোশ্চেন নাম্বার 5 এর অ্যান্সার আপনি নো দিলেন, কোশ্চেন নাম্বার 7 এর অ্যান্সার আপনি ইয়েস দিলেন এবং মাঝখানে কোশ্চেন নাম্বার 6 এর জন্য কোনো ইনফরমেশন কোনোভাবেই কোনো জায়গা থেকে কনফার্ম করতে পারতেছেন না, তাহলে নিশ্চিত থাকতে পারেন কোশ্চেন নাম্বার 7 এর অ্যান্সার করার পরে কোশ্চেন নাম্বার 6 সংক্রান্ত কোনো তথ্য আসবে না। যার কারণে কোশ্চেন নাম্বার 5 এবং কোশ্চেন নাম্বার 7 অ্যান্সার করার পরে কোশ্চেন নাম্বার 6 আপনি নিশ্চিন্তে নট গিভেন বসাই দিতে পারেন। এই কারণে সাধারণত ইয়েস গিভেন এবং ট্রু ফলস নট গিভেন এর অ্যান্সারিং গুলো প্যাসেজের সিকোয়েন্সে দেয়া থাকে। পরবর্তী যে ক্যাটাগরি সেটা হচ্ছে ম্যাচিং ইনফরমেশন। ম্যাচিং ইনফরমেশন মোটামুটি বেশ ক্রিটিক্যাল একটা কোশ্চেন। অনেকেই আমাদের অনেক স্টুডেন্টই এই ক্যাটাগরিটা নিয়ে বেশ ভালো একটা সমস্যায় ভোগে। কারণ হচ্ছে কোশ্চেনে আপনাকে একটা সুনির্দিষ্ট তথ্য দেওয়া থাকবে যে তথ্যটা প্যাসেজের কোনো একটা রিজন, এক্সাম্পল, ডেসক্রিপশন, স্পেসিফিক ডিটেইলস, কম্পারিজন, সামারি অথবা যে কোনো এক্সপ্লেনেশনের ম্যাচ করতে পারে। সো ওই তথ্যটা প্যাসেজের কোথায় আছে বা কোন প্যারাগ্রাফে আছে সেই প্যারাগ্রাফটা খুঁজে প্যারাগ্রাফের নাম্বারটা সেটা লিখে হচ্ছে আপনার কাজ। ম্যাচিং ইনফরমেশনের সবচেয়ে বড় সমস্যা এখানে কোশ্চেনে প্রদত্ত তথ্যগুলো প্যাসেজের যে কোনো জায়গায় থাকতে পারে, যার কারণে সকল তথ্য আপনাকে যেরকম প্যাসেজ থেকে বুঝতে হবে না, ঠিক একইভাবে একটা প্যাসেজের মোটামুটি পুরোটাই পড়ে ফেলতে হয় কোনো একটা তথ্য পড়ার জন্য, যার কারণে ম্যাচিং ক্যাটাগরির অ্যান্সার করাটা একটু ট্রিকি। এই ট্রিক্স নিয়ে পরবর্তীতে অন্য কোনো সময় আলোচনা করব। আইএলটিএস এর অফিসিয়াল ওয়েবসাইটের যে ইনফরমেশন গুলো এটার জন্য সেটা এখানে উল্লেখ করা আছে। সামনে যেতে যাচ্ছি, এখানে ম্যাচিং ইনফরমেশনের যে কোশ্চেনগুলো স্ক্যাটার্ড ওয়েতে থাকে, কখনো এটা সিকিউরিটি পাওয়া সম্ভব না। অর্থাৎ কোশ্চেন নাম্বার 1 অ্যান্সার ফর এক্সাম্পল কোশ্চেন নাম্বার 1 যদি প্যারাগ্রাফ হয়ে যায় সেক্ষেত্রে কোশ্চেন নাম্বার 2 এর পর থেকে হবে কোনো সম্ভাবনা নাই, বরং কোশ্চেন নাম্বার 1 প্যারাগ্রাফ সি থেকে হওয়ার প্যারাগ্রাফ থেকে অ্যান্সার হতে পারে, আবার একই প্যারাগ্রাফ থেকে দুইবার অ্যান্সার হতে পারে, প্যারাগ্রাফ থেকে উত্তর খুঁজে পাওয়া নাও যেতে পারে। পার্টিকুলার অর্ডার নাই, কোনো পার্টিকুলার সিকোয়েন্স নাই, যার কারণে ম্যাচিং পরিশ্রমটা একটু বেশি হয়। এই নিয়ে পরবর্তীতে আবার অন্য কোনো সময় আলোচনা করব এই ক্যাটাগরি কোশ্চেন নিয়ে। ম্যাচিং হেডিং আমাদের পরবর্তী ক্যাটাগরির কোশ্চেন। জানি যে এটা কোশ্চেনটাকে আমরা লিস্ট অফ হেডিং বলে আমরা বলে থাকি। এখানে প্রত্যেকটা একটা প্যাসেজের ছোট ছোট প্যারাগ্রাফের জন্য একটা করে শিরোনাম দিতে হয় এবং এই শিরোনামগুলো দিতে হয়, যে শিরোনামগুলো সাধারণত একটা তালিকা দেওয়া থাকে, যে তালিকাটা বিভিন্ন রোমান লেটার লোয়ার রোমান লেটারে সাধারণত এই লিস্ট অফ হেডিংটা দেওয়া থাকে এবং হেডিং এর সংখ্যা প্যারাগ্রাফের সংখ্যার থেকে বেশি। সো এই রোমান সংখ্যাগুলোকে প্যারাগ্রাফের সঙ্গে মিলায়, অর্থাৎ কোন প্যারাগ্রাফের জন্য কোন হেডিংটা প্রযোজ্য সেই হেডিং এর জন্য তো রোমান সংখ্যাটা আপনাকে অ্যান্সার শিটে তুলে দিতে হয়। এই ধরনের কোশ্চেন গুলো সাধারণত ওই প্যাসেজের ক্ষেত্রে যে প্যাসেজের প্রত্যেকটা প্যারাগ্রাফ একটা সুনির্দিষ্ট তথ্য উপস্থাপন করবে, অর্থাৎ এক প্যারাগ্রাফের তথ্য প্যারাগ্রাফে থাকবে না অ্যাকর্ডিং টু অফিসিয়াল আইএলটিএস ওয়েবসাইট। অর্থাৎ প্রত্যেকটা
সেকশন বা প্রত্যেকটা প্যারাগ্রাফের একটা ডিফাইন্ড ম্যাচিং হেডিং ক্যাটাগরির কোশ্চেন জন্য দেয়া থাকে, যার অর্থ হচ্ছে ভালো করে খেয়াল করতে কিন্তু প্রত্যেকটা প্যারাগ্রাফের থিম ডিফারেন্ট, যার অর্থ হচ্ছে এক প্যারাগ্রাফের হেডিং কখনোই অন্য প্যারাগ্রাফের সাথে ম্যাচ করবে না, অর্থাৎ এক হেডিং দুইবার ব্যবহার কোনো সম্ভাবনা না। কিন্তু জরুরি একটা তথ্য যদি স্মরণ রাখতে পারেন তাহলে অনেক প্রশ্নের উত্তরই আপনার জন্য সহজ হয়ে যাবে। পরবর্তী ক্যাটাগরিতে যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ম্যাচিং ফিচার্স। একটা আইটেমের বিপরীতে একটা ইস্যুর বিপরীতে অনেকগুলো তথ্য দেওয়া থাকে, এই লিস্ট অফ অপশন দেওয়া থাকে, সেই লিস্ট অফ অপশনকে একটা স্টেটমেন্ট কোন একটা ইস্যু বা কোন একটা ইনফরমেশনের সাথে আপনাকে ম্যাচ করাতে হয়, ম্যাচিং ইনফরমেশন। The options are a group of fields text and are identified by letters, অর্থাৎ এখানে যে অপশনগুলো থাকে সেই অপশনগুলো কোনো না কোনো লেটারের বিপরীতে দেওয়া থাকে এবং এই লেটার গুলোকে আপনার ফাইন্ড আউট করে সিলেক্ট করে অ্যান্সার শিটে উঠাতে হয়। আইএলটিএস এর অফিসিয়াল ওয়েবসাইট যে ইনফরমেশনটা সেটা মধ্যে এরকম ইট ইজ পসিবল দ্যাট সাম অপশনস উইল নট বি ইউজড এন্ড দ্যাট আদার্স মে বি ইউজড মোর দ্যান ওয়ান্স। ম্যাচিং ফিচার্স এর ক্ষেত্রে কিছু কিছু সমস্যা আছে, যেটা হচ্ছে যে একই লেটার কোশ্চেন প্যাটার্নের উপর ভিত্তি করে একই লেটার একাধিকবার ইউজ হতে পারে, আবার কিছু লেটার কখনো ইউজ নাও হতে পারে। এটা ডিপেন্ড করবে হচ্ছে কোশ্চেন প্যাটার্নটা কিরকম এবং কোশ্চেন প্যাটার্নে এটা উল্লেখ করা থাকবে যে কোন ধরনের বিষয়বস্তুটা আপনাকে এখানে ফলো করতে হবে। দ্য ইনস্ট্রাকশনস উইল ইনফর্ম ইফ অপশনস মে বি ইউজড মোর দ্যান ওয়ান্স, অর্থাৎ অপশনগুলো একাধিকবার ইউজ করতে হবে কিনা সেটা আপনি অবশ্যই কোশ্চেন প্যাটার্ন দেখলে বুঝতে পারবেন। এই ক্যাটাগরির কোশ্চেনটাও সাধারণত পুরো প্যাসেজে স্ক্যাটার্ড হয়ে থাকে এবং এটা সাধারণত কোনো সিকোয়েন্স মেইনটেইন করে অ্যান্সার করা সম্ভব হয় না। প্যাসেজ সিকোয়েন্সেও অনেক সময় হয় না, কিংবা অন্য কোনো আদার পার্টিকুলার সিকোয়েন্সে সাধারণত অ্যান্সার করা সম্ভব হয় না। সো স্ক্যাটার্ড ইনফরমেশন থেকে আপনাকে ফিচার ম্যাচিং এর অ্যান্সার গুলো বের করে নিয়ে আসতে হবে। সেন্টেন্স এন্ডিং যখন বলতেছি তখন আমরা সাধারণত ম্যাচিং দুটো the first half of the sentence is based on the text that is provided and asks to choose the best way to complete it from a list of possible options. অর্থাৎ একটা সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করে আপনার সামনে উপস্থাপন করা থাকবে, দুটো অংশকে একত্র করে প্যাসেজে যা তথ্য দেওয়া আছে অ্যাপ্রোপ্রিয়েটলি সেই তথ্যকে আপনি ফাইন্ড আউট করতে হবে। অর্থাৎ কোশ্চেন নাম্বার 1 এর সাথে অপশন এ মিলালে পুরোটা যে সেন্টেন্স দাঁড়াবে সেই সেন্টেন্সের যে কমপ্লিট ইনফরমেশন, আবারও বলছি, আপনার প্রশ্নের সাথে উত্তরের অপশন দুটোকে একসঙ্গে মিলালে কমপ্লিট যে সেন্টেন্সটা হবে সেই সেন্টেন্সের ইনফরমেশন অবশ্যই প্যাসেজের ইনফরমেশনের সাথে মিলতে হবে। এই টাইপের কোশ্চেনের অ্যান্সার গুলো সাধারণত সিকোয়েন্সিয়াল পাওয়া যায়, অর্থাৎ কোশ্চেনের প্রথম কোশ্চেনের অ্যান্সারটা প্যাসেজের থেকে হয়, সাধারণত প্যাসেজে তারপর থেকে হয়। এভাবেই সাধারণত পরবর্তী আগানো হয়। তবে আবারও বলতেছি, তথ্যটা যে সেন্টেন্সটা কমপ্লিট করবেন অর্থাৎ কোশ্চেনের সাথে উত্তর মিলে যে কমপ্লিট সেন্টেন্সটা হবে উত্তর তথ্য অবশ্যই প্যাসেজের তথ্যের সাথে মিলাতে হবে এবং প্রত্যেকটা ইন্ডিং এ যে লেটার হেডটা থাকে, অর্থাৎ ইন্ডিংটা সাধারণত এবিসিডি দিয়ে ভাগ করা থাকে, এই লেটারটা শুধু আপনাকে অ্যান্সার শিটে উঠাইতে হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন, নরমালি যেটাকে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, একটা এর মাঝখানে মাঝখানে কিছু ফাঁকা জায়গা থাকে এবং এই ফাঁকা জায়গাগুলো সাধারণত প্যাসেজ থেকে নেওয়া তথ্য দিয়ে ফিল আপ করতে বলা হয়, যার জন্য সর্বোচ্চ 3টা শব্দ আপনাকে ব্যবহার করতে হতে পারে, এর সঙ্গে একটা নাম্বার ব্যবহার করতে হতে পারে অথবা নাও করতে হতে পারে। সর্বনিম্ন একটা শব্দ অথবা একটা নাম্বার আপনি ফিল আপ করতে পারেন। এই টাইপের কোশ্চেনটাও সাধারণত কিভাবে প্যাসেজের সিকোয়েন্স অনুযায়ী অ্যান্সার হয়, অর্থাৎ প্রথম কোশ্চেনটা যেখান থেকে প্যাসেজের অ্যান্সার হয় তারপরের কোশ্চেনগুলো তারপর থেকে অ্যান্সার হতে থাকে। সেন্টেন্স কমপ্লিশনের পরে আমাদের আসতেছে নোট, টেবিল, ফ্লোচার্ট। বেশ বড় একটা সেক্টর, কারণ এখানে অনেকগুলো জিনিসের কমপ্লিটিং ফ্যাক্টর এখানে জড়িত। জিনিস কেন এখানে একসাথে রাখা হয়েছে, কেন, অর্থাৎ রিজনটা আমি পরবর্তী আলোচনা করব আমার পরবর্তী অংশে।
আর এই ভিডিওর পরবর্তী অংশে রিজনটা আলোচনা করা আছে, যে রিজনটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডিফাইন করে দিয়েছে যে কোন ক্যাটাগরির কোশ্চেন কেন সাধারণত দেয়া থাকে, বা ক্যান্ডিডেটের কোন ধরনের অ্যাবিলিটি, রিডিং অ্যাবিলিটি তারা, কম্প্রিহেন্সিভ অ্যাবিলিটি তারা আইডেন্টিফাই করে থাকে। সবার একটু জানিয়ে রাখি যে কোন ক্যাটাগরির কোশ্চেনটা সাধারণত কি নামে বলা হয়ে থাকে। সেভারাল কানেক্টেড সেন্টেন্স অফ দ্য টেক্সট, দ্য গিভেন ইনফরমেশন মে বি ইন দ্য ফর্ম অফ, অর্থাৎ আপনার প্রশ্নটা যেটা থাকবে সেই প্রশ্নে গিভেন ইনফরমেশন যেটা থাকবে, তথ্য যেটা দেওয়া থাকবে, সেটা যদি কয়েকটা কানেক্টেড সেন্টেন্স আকারে দেওয়া থাকে তাহলে সেটাকে সাধারণত সামারি হিসেবে বলা হয়। সেটা যদি একটা টেবিল হিসেবে উল্লেখ করা থাকে, বিভিন্ন সেল কলাম রোড ভিতরে যদি তথ্যগুলোকে স্ক্যাটার্ড করে দিয়ে টেবিলের বিভিন্ন ঘর সেল আপনাকে ফিল আপ করতে বলা হয়, তাহলে সেটাকে টেবিল হিসেবে আমরা বলে থাকি। এ সিরিজ অফ বক্সেস আর স্টেপস লিঙ্কড বাই অ্যারোস to show a sequence of event with some of the boxes or steps empty or partially empty, অর্থাৎ ধারাবাহিক কোনো ঘটনা যদি অ্যারো দিয়ে বক্স আকারে বা ডায়াগ্রাম আকারে যদি আই মিন ভিজুয়াল প্রেজেন্টেশন আকারে যদি অ্যারো দিয়ে সিকোয়েন্স আকারে বলা থাকে তাহলে সেটাকে সাধারণত ফ্লো চার্ট বলা হয়ে থাকে। এবং যদি কিছু নোট আকারে তথ্যগুলো দেওয়া থাকে, একটার পর একটা তথ্য দেওয়া আছে, কোন একটা বিষয় সম্পর্কে কিছু ফিচার দেওয়া আছে, কিছু ফিচার দেওয়া আছে, কিছু ফিচার দেওয়া নেই, অর্থাৎ আমরা যেভাবে নোট নিই বিভিন্ন সময় লেকচার নেওয়ার সময় বা কোনো কিছু শোনার সময়, সেভাবে যদি নোটগুলো নেওয়া থাকে এবং কিছু নোট নেওয়া আছে কিছু নোট নেওয়া নেই, যেটা আমার প্যাসেজ থেকে খুঁজে বের করতে হবে, এটাকে সাধারণত নোটস কমপ্লিশন কোশ্চেনটা বলা থাকে। এই চার ক্যাটাগরির কোশ্চেন সাধারণত এই একটা কনসেপ্টের আওতায় একটা ক্যাটাগরিতে ফেলা হয়েছে। অ্যান্সারিং এর স্টাইলের ক্ষেত্রে যদি আমরা একটু দেখি তাহলে এখানে দুটো ভেরিয়েশন আছে, যেখানে আপনাকে প্যাসেজ থেকে ওয়ার্ড সিলেক্ট করে লিখতে হবে, অথবা গিভেন ক্লু অর্থাৎ গিভেন ওয়ার্ড দেওয়া থাকবে, যেটাকে আমরা সাধারণত সামারি উইথ ক্লু এন্ড সামারি উইদাউট ক্লু হিসেবে বলে থাকি। সো উইদাউট ক্লু অর্থাৎ যদি আপনার তথ্য দেওয়া না থাকে, অর্থাৎ ওয়ার্ড দেওয়া না থাকে কন্টেন্টের নিচে, তাহলে আপনাকে প্যাসেজ থেকে ওয়ার্ড চয়েস করে নিয়ে আসতে হবে। প্যাসেজে যেভাবে যে ওয়ার্ডটা ব্যবহার করা আছে ওই ওয়ার্ডটা ওভাবে ব্যবহার করতে হবে। অন্যথায় আপনাকে যদি তো ওয়ার্ড দেওয়া থাকে তাহলে যে ওয়ার্ডটা নাকি কন্টেন্ট হিসেবে দেওয়া আছে কোশ্চেনের নিচে বা কন্টেন্টের নিচে, সেই ওয়ার্ড যেভাবে আছে আপনাকে সেভাবে ব্যবহার করতে হবে। আপনি ওয়ার্ডের ফর্ম, ওয়ার্ডের গঠন চেঞ্জ করতে পারবেন না, সেটার জন্য এখানে পারমিশন দেয়া নেই। তো সতর্ক থাকতে হবে, আপনি যে ওয়ার্ডটা ব্যবহার করতেছেন সেই ওয়ার্ডটা ব্যবহার করার পরে আপনি সেন্টেন্সে ওয়ার্ডটা ব্যবহার করলেন, সেন্টেন্সটা কারেক্টলি মিনিং দিতে পারতেছে কিনা। যদি সেন্টেন্স কারেক্ট মিনিং দিতে না পারে তাহলে আপনার ওয়ার্ড ইউজ ভুল হয়েছে, আপনাকে রিচেক করতে হবে অ্যান্সারটা। আদার ইনফরমেশন মোটামুটি কমন, এগুলো আইএলটিএস এর অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী দেওয়া আছে। প্র্যাকটিস করতে গেলে আমরা মোটামুটি ভালো টের পাই। পরবর্তীতে স্লাইডটা থেকে আপনি দেখে নিতে পারবেন। আর এই ধরনের যে কোশ্চেন গুলো, এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই স্ক্যাটার্ড হতে থাকে, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে স্ক্যাটার্ড ওয়েটে থাকে। তবে সাধারণত কোনো একটা পার্টিকুলার রেঞ্জ, নির্দিষ্ট রেঞ্জের মধ্যে দুটো বা তিনটা প্যারাগ্রাফের মধ্যে সাধারণত পাওয়া যায়। সামারি কমপ্লিশনটা এবং নোট কমপ্লিশনটা, এই দুটোর মধ্যে সাধারণত সামারি কমপ্লিশন এবং নোট কমপ্লিশন, এই দুটো সাধারণত সিকোয়েন্স ফলো করে। ফ্লোচার্ট ডেফিনেটলি ফ্লোচার্ট অবশ্যই সিকোয়েন্স ফলো করবে, কারণ ফ্লোচার্টের ক্ষেত্রে যেহেতু প্রতিটা ঘটনার ধাপ অনুযায়ী আগাচ্ছে, তো একটা ধাপের পরেই আরেকটা ধাপ আসে এবং সবসময় ধাপ আকারেই থাকে। সো ফ্লোচার্ট সবসময়ই সিকোয়েন্স অনুযায়ী থাকবে, প্যাসেজ সিকোয়েন্সে। টেবিল কখনোই প্যাসেজ সিকোয়েন্স থাকবে না। সামারি এবং নোট সাধারণত প্যাসেজ সিকোয়েন্সে থাকে, তবে অনেক ক্ষেত্রে লক্ষ্য করা গেছে যে এটা প্যাসেজের সিকোয়েন্স ব্রেক করে দিয়েছে। তবে ব্রেক করলেও সাধারণত সিলেক্টেড রেঞ্জ, অর্থাৎ ৩ থেকে ৫টা প্যারাগ্রাফ বেশিরভাগ সময়ই, এর মধ্যে সাধারণত সবগুলো প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায়। পরবর্তী কোশ্চেন ক্যাটাগরি হচ্ছে ডায়াগ্রাম লেবেলিং। লেবেল শব্দের অর্থ হচ্ছে নামকরণ করা। একটা চিত্র, ভিজুয়াল ইলাস্ট্রেশন, ডেফিনেটলি এটা একটা ভিজুয়াল ইলাস্ট্রেশন যেটা আপনার সামনে দেওয়া থাকবে। এই ভিজুয়াল ইলাস্ট্রেশনের বিভিন্ন অংশকে আপনার চিহ্নিত করতে হবে, নাম দিতে হবে। কিছু অংশের নাম দেয়া থাকে, কিছু অংশের বর্ণনা দেয়া থাকে, বর্ণনার মাঝখানে বা নামের মাঝখানে কোনো একটা জায়গায় হয়তো
ব্ল্যাঙ্ক স্পেস দেওয়া থাকে। এই ব্ল্যাঙ্ক স্পেসটা প্যাসেজ থেকে তথ্য নিয়ে, প্যাসেজ থেকে শব্দ নিয়ে আপনাকে সাধারণত পুট করতে হয়। এই ক্যাটাগরির যে কোশ্চেন সেটা যদিও খানিকটা স্ক্যাটার্ড ওয়েতে প্যাসেজে দেওয়া থাকে, কিন্তু যেহেতু একটা ডায়াগ্রামের বর্ণনা, সো ডায়াগ্রামের বর্ণনা সাধারণত প্যাসেজের একটা ছোটখাটো অংশের ভিতরেই থাকে। অধিকাংশ ক্ষেত্রেই ইনফরমেশন গুলো সিকোয়েন্স অনুযায়ী পাওয়া যায়। তবে যদি কোনো কারণে সিকোয়েন্স অনুযায়ী পাওয়া নাও যায়, তাহলেও ১ থেকে ২ প্যারাগ্রাফের মধ্যেই তথ্যগুলোকে খুঁজে বের করা সম্ভব। আ সো এটা হচ্ছে আমাদের ডায়াগ্রাম লেবেলিং। ভিজুয়াল ইলাস্ট্রেশনের বিপরীতে আপনাকে নাম দিতে হচ্ছে। শর্ট অ্যান্সার কোয়েশ্চেন, যেটা আমাদের সবচেয়ে কমন ক্যাটেগরি, যেটা আমরা ছোটবেলা থেকে করে আসছি, যে প্রশ্ন উত্তর করা। তবে এখানে প্রশ্ন উত্তরটা অবশ্যই আ নির্দিষ্ট ওয়ার্ড লিমিটের মধ্যে হতে হবে। আপনাকে প্রশ্ন করা থাকবে। সেই প্রশ্নগুলো ইনস্ট্রাকশনে যে পরিমাণ ওয়ার্ড উল্লেখ করা আছে, যেটা সাধারণত ৩ শব্দের বেশি কখনো হয় না, এর মধ্যেই আপনাকে অ্যান্সার করতে হবে। শর্ট অ্যান্সার কোয়েশ্চেনের অ্যান্সার গুলো সাধারণত সিকোয়েন্সিয়াল। শর্ট অ্যান্সার কোয়েশ্চেনের অ্যান্সার ইয়েস না নট এর মতো একইভাবে সিকোয়েন্স অনুযায়ী কোয়েশ্চেন গুলো অ্যান্সার যায়। যার কারণে শর্ট অ্যান্সার কোয়েশ্চেনের অ্যান্সার গুলো খুঁজে পাওয়া মোটামুটি সহজ। এবার এসে এসে দেখি যে কোন ক্যাটেগরির কোয়েশ্চেনটা সাধারণত কি কারণে করা হয়ে থাকে, বা এরা ক্যান্ডিডেটের কোন এবিলিটি কে জাজ করে থাকে। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন সাধারণত আন্ডারস্ট্যান্ডিং অফ স্পেসিফিক পয়েন্ট, ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য মেইন পয়েন্ট অফ দ্য টেক্সট, এই বিষয়গুলোকে আইডেন্টিফাই করে। আইডেন্টিফাইং ইনফরমেশন সেকেন্ড ক্যাটেগরি যেটা ছিল, সেটা সাধারণত রিডারের অ্যাবিলিটি রিকগনাইজ করে, যেটা পার্টিকুলার পয়েন্ট অফ ইনফরমেশন টেক্সটে দেওয়া আছে সেটাকে সে ফাইন্ড আউট করতে পারতেছে কিনা। আইডেন্টিফাইং রাইটার্স ভিউ, সেটা অ্যাসেস করতেছে হচ্ছে রাইটারের যে আইডিয়া, রাইটারের যে ডিসকার্সিভ আইডিয়া গুলো আছে, সেই বিষয়গুলোকে একজন ক্যান্ডিডেট ফাইন্ড আউট করতে পারতেছে না, ভিউটা পারতেছে কিনা। ম্যাচিং ইনফরমেশন, মোটামুটি স্পেসিফিক ইনফরমেশন স্ক্যান করার অ্যাবিলিটি নিয়ে আসছে। কারণ ম্যাচিং ইনফরমেশনে মনে করতে পারেন যে তাহলে প্যাসেজের কোথায় তথ্যটা আছে সেটা বুঝে আপনাকে প্যাসেজের প্যারাগ্রাফের নাম্বারটা আপনাকে দিতে হবে। স্ক্যানিং ক্যাপাবিলিটি এখানে অনেক হাই, এবং এটা কিন্তু হেডিং ম্যাচিং এর মতো না। হেডিং ম্যাচিং নাকি চাচ্ছে হচ্ছে প্যাসেজের প্যারাগ্রাফের থিম বা মেইন আইডিয়া আইডেন্টিফাই করা বিষয়। সো হেডিং ম্যাচিং, ইনফরমেশন ম্যাচিং, দুটোর ভিতরে বেশ ভালো মানের পার্থক্য আছে। হেডিং ম্যাচিং আপনাকে প্যাসেজের থিম আইডিয়া, প্যারাগ্রাফের থিম আইডেন্টিফাই করতে বলতেছে, যেখানে ইনফরমেশন আপনাকে আইডেন্টিফাই করতে বলতেছে তথ্যটা প্যারাগ্রাফের আদৌ আছে কিনা, কোন প্যারাগ্রাফ। তো স্ক্যানিংটা খুব ইম্পর্টেন্ট ম্যাচিং ইনফরমেশনের জন্য। আপনি কত ভালোভাবে স্ক্যান করতে পারতেছেন একটা প্যারাগ্রাফ, আর কনসেপ্ট আইডেন্টিফিকেশনটা জরুরি এডিটিং এর জন্য। ম্যাচিং সেন্টেন্স এন্ডিং, আন্ডারস্ট্যান্ড দ্য মেইন আইডিয়া উইথ সেন্টেন্সের যে আইডিয়াটা দেয়া আছে, আইডিয়াটা আপনি ধরতে পারতেছেন কিনা, সেন্টেন্স আন্ডারস্ট্যান্ডিংটা জরুরি। অন্যান্য ক্যাটাগরির যে কোশ্চেন গুলো, ম্যাচিং ফিচার্স, এটা ক্যান্ডিডেটের রিলেশনশিপ between connection between facts of the text and their ability to recognize opinions. It may use both the factual information as well as opinion matching features, যখন কোনো ফিচার ম্যাচ করতে বলা হয়, অর্থাৎ একটা বস্তুর ক্যারেক্টারিস্টিক্স কিংবা কারো বক্তব্য
Hello viewers, welcome and please subscribe to my channel if you like my video. Press the subscribe button and click the bell icon for all notifications. Welcome to my channel and enjoy my new videos. Besides, you can check my website for detailed contents regarding IELTS preparation. Please ensure to like my channel and to visit my website at royalbokra.com/resource. Thank you.